ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র, এটা তো আমরা সবাই জানি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত বড়, এত বৈচিত্র্যময় একটা দেশ কিভাবে এক হয়ে টিকে আছে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের রাজনৈতিক কাঠামোর গভীরে, আর সেই ব্যবস্থার নামই হল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেলিজম। চলুন আজ এই ব্যবস্থার মূল ভিত্তিগুলো নিয়ে কথা বলা যাক। ভাবুন তো একবার, ১৪০ কোটি মানুষ, এই বিশাল জনসংখ্যাকে একটা দেশের ছাতার তলায় একসাথে রাখা, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এটা সত্যি একটা বিরাট চ্যালেঞ্জ। একটু পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক, তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ২৮টা রাজ্য, ৮টা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানেই শেষ নয়। ২২টা তো শুধু তফসিলি ভাষা, আর মাতৃভাষার সংখ্যা শুনলে অবাক হতে হয়, ১৯,৫০০-এর বেশি। ভাবা যায়? এখন আসল প্রশ্নটা হলো, এই বিপুল বৈচিত্র্যকে এক সুতোয় গাঁথা যায় কিভাবে? এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে আমাদের সংবিধানের একটা বিশেষ ব্যবস্থার মধ্যে, আর সেটার নামই হল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেলিজম। খুব সহজ করে বললে, ফেডারেলিজম মানে হল দেশের সব ক্ষমতা একা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে না। ক্ষমতাটা কেন্দ্র আর রাজ্য সরকারগুলোর মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে। আচ্ছা, এই যে ফেডারেলিজম, এটাও কিন্তু সব দেশে একরকম নয়। মূলত দুই ধরনের হয়। একটা হলো কামিং টুগেদার, যেমন আমেরিকা। সেখানে কি হয়েছিল, অনেকগুলো ছোট ছোট স্বাধীন রাজ্য নিজেরা একজোট হয়ে একটা বড় দেশ তৈরি করেছে। আর ভারত হলো ঠিক তার উল্টো, যাকে বলা হয় হোল্ডিং টুগেদার, মানে একটা বিশাল দেশ, সেটাকে শাসনের সুবিধার জন্য বিভিন্ন রাজ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আর ঠিক এই কারণে ভারতে কেন্দ্র সরকার রাজ্যগুলোর থেকে একটু বেশি শক্তিশালী। তো তত্ত্ব তো বোঝা গেল, কিন্তু ভারতে এই ফেডারেলিজমকে বাস্তবে কাজে লাগানো হলো কিভাবে? এর প্রথম আর সবচেয়ে বড় পরীক্ষাটা ছিল কিন্তু বেশ কঠিন, ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করা। স্বাধীনতার ঠিক পরেই এটা ছিল একটা বিশাল পদক্ষেপ। সত্যি বলতে কি, অনেকেই তখন ভয় পেয়েছিলেন। তাদের মনে হয়েছিল, ভাষার ভিত্তিতে যদি রাজ্য ভাগ করা হয়, দেশটাই না টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু জানেন, বাস্তবে যা ঘটল তা ছিল একেবারে উল্টো। এর পেছনের আইডিয়াটা কিন্তু খুব সহজ আর যৌক্তিক ছিল। ভাবা হলো, যারা একই ভাষায় কথা বলে তাদের যদি একটা রাজ্যের মধ্যে রাখা যায়, তাহলে শাসন চালানোও সহজ হবে, আর তাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের পরিচয়ও রক্ষা পাবে। আর মজার ব্যাপার হলো, এই সিদ্ধান্তটা দেশকে ভাঙার বদলে আরও মজবুতভাবে একজোট করে দিয়েছিল। বেশ, ভাষার ভিত্তিতে রাজ্য তো তৈরি হলো। এই চ্যালেঞ্জটা ভারত বেশ ভালোভাবেই সামলে নিল। কিন্তু এরপর এলো আরও বড় আর জটিল একটা প্রশ্ন। আচ্ছা, এতগুলো রাজ্যের ভাষা তো আলাদা, কিন্তু পুরো দেশের জন্য সরকারি ভাষা কি হবে? এটা ছিল ফেডারেলিজমের জন্য দ্বিতীয় বড় পরীক্ষা। একবার ভাবুন তো, যে দেশের ১৯,৫০০ মাতৃভাষা, সেখানে কি কোনো একটা ভাষাকে সবার ওপর জাতীয় ভাষা বলে চাপিয়ে দেওয়া যায়? যায় না। তো ভারত এই অসম্ভব কঠিন সমস্যার সমাধানটা করল কিভাবে? এখানেই আমাদের সংবিধান নির্মাতাদের দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তারা খুব বুদ্ধিমত্তার সাথে একটা রাস্তা বের করলেন। দেখুন, ভারতে কিন্তু কোনো জাতীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। হ্যাঁ, হিন্দিকে সরকারি ভাষা বা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে, কিন্তু তার সাথে সাথে আরও ২২টা ভাষাকে তফসিলি ভাষা বা শিডিউলড ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে। ফলে রাজ্যগুলো নিজেদের ভাষায় কাজ করতে পারে, আবার কেন্দ্রের সাথে যোগাযোগের জন্য ইংরেজিও ব্যবহার করা যায়। এই যে একটা নমনীয় ব্যবস্থা, এটাই ছিল আসল সাফল্যের চাবিকাঠি। ফলে কি হলো, এই যে ভাষার বৈচিত্র্য, এটাকে দেশের দুর্বলতা হিসেবে না দেখে একটা শক্তি হিসেবে কাজে লাগানো হলো। আর এতে ভারতের ঐক্যের যে বুনন, সেটা আরও মজবুত হয়ে উঠল। তাহলে ভাষার ভিত্তিতে রাজ্য হলো, ভাষানীতিও তৈরি হলো। কিন্তু শুধু কাগজে কলমে নিয়ম থাকলেই তো হবে না। ফেডারেলিজমের আসল পরীক্ষা হয় কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতার সম্পর্কটা বাস্তবে কেমন, তার উপর। চলুন এবার সেই সম্পর্কটা একটু খতিয়ে দেখা যাক। মানে, সংবিধানে তো অনেক কিছুই লেখা থাকে, আসল ব্যাপার হলো বাস্তবে সেটা কতটা মানা হচ্ছে। সময়ের সাথে সাথে কেন্দ্র আর রাজ্য সরকারগুলোর এই সম্পর্কটা কিন্তু অনেকটাই বদলেছে। চলুন সেই বিবর্তনটা একটু দেখি। স্বাধীনতার পর প্রথম কয়েক দশক, মানে ধরুন ৮০-র দশক পর্যন্ত, কেন্দ্র আর বেশিরভাগ রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার ছিল।
তখন প্রায় দেখা যেত কেন্দ্র সরকার রাজ্যগুলোর উপর নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে। কিন্তু ৯০-এর দশক থেকে ছবিটা পুরো পাল্টে যেতে শুরু করে। জোট সরকারের যুগ শুরু হয়, আর তখনই আঞ্চলিক দলগুলো জাতীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই স্লাইডের কথাটা ঠিক এটাই বলছে। যখন জোট সরকার তৈরি করতে আঞ্চলিক দলগুলোর সমর্থনের দরকার পড়ল, তখন থেকে একটা নতুন অধ্যায় শুরু হলো। কেন্দ্র রাজ্য সরকারগুলোর স্বায়ত্তশাসনকে বা তাদের স্বাধীনতাকে সম্মান করতে শিখল। আর এটাই কিন্তু বাস্তবে ভারতের ফেডারালিজমকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় আনি, তাহলে কি দাঁড়ায়? ৩টে প্রধান স্তম্ভ। ১. ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করা। ২. একটা নমনীয় ভাষানীতি। আর ৩. সময়ের সাথে সাথে কেন্দ্র রাজ্যের সম্পর্কের পরিবর্তন। এই ৩টে জিনিস মিলেই কিন্তু ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বুননটাকে দিন দিন মজবুত করেছে। কিন্তু দেখুন, কোনো কিছুই তো থেমে থাকে না। ভারত এগোচ্ছে, বদলাচ্ছে, আর এই বদলের সাথে সাথে ফেডারালিজমের সামনেও নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে ভারতের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সামনে সবচেয়ে বড় পরীক্ষাটা কি হতে চলেছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য রইল। চলো এবার স্বপ্ন দেখি, আগামীর পথ চিনতে শিখি। পথ দেখাবে স্কুল career.in, তোমার স্বপ্ন পূরণ হবে, আসবেই সেই দিন। এখন হাতে শুধু এক কিক, ভবিষ্যৎ গড়ার এইটা পারফেক্ট ট্রিক। যোগ্যতার পরিশ্রমের মেলবন্ধনে স্বপ্নগুলো সত্যি হবে আজ এই ক্ষণে। চাকরি খোঁজা এখনো হবে অনেক সহজ। স্কুল হোক বা অফিস, ক্যারিয়ার হোক জার্নি, প্রতিভার এই লড়াইতে আমরা তোমার সই। রেজিস্টার করো আজই এখানে, ভরসা রাখো মনে, নতুন দিগন্ত খুলবে দেখো ঠিক আগামীর ক্ষণে। চাকরি খোঁজে আর নয় কোনো বাধা, সব সুযোগ এবার হাতের মুঠোয় রাখা। যোগ্যতা তোমার, লড়াইটা আমাদের, সেরা কেরিয়ার গড়ার অঙ্গীকার সকলে। আজই শুরু করো তোমার নতুন পথ চলা। স্কুল career.in, তোমার উজ্জ্বল আগামী সঙ্গী। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in।